আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু। তো আমি সার্ভেয়ার আশিফুল হাসান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা সাহিত্যের অন্যতম প্রতিকৃতি বা বাংলা সাহিত্যকে যিনি সাজিয়ে তুলেছেন, আহ, তার নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তো ওনার জীবনী বা কার্যক্রম সম্বন্ধে আমরা আজকে কথা বলবো। তো চলুন। বাংলা ভাষা আধুনিক সাহিত্যের বহুমাত্রিক সূচনা হয় মাইকেল মধুসূদনের 1824 থেকে 1873 কলম থেকে। পাশ্চাত্য সাহিত্যের সঙ্গে তার নিবিড় পরিচয় সুবাদে এমনটি ঘটেছিল। নতুন জীবন মন্ত্র, তেজ ও বীর্যের পূর্ণ বেগ নিয়ে মধুসূদনের আবির্ভাব ঘটেছিল 19 শতকে। তার জীবন আর কর্ম দুইই বর্ণময়। তিনি নিজে যেমন ছিলেন বিস্ময়কর মানুষ, তেমনি তার সাহিত্যের বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রেখেছেন। অধুনা মাতৃপ্রায় নদ কপোতাক্ষ নদীর তীরে সাগরদাঁড়ি গ্রামে যশোর জেলায় মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 সালের 25শে জানুয়ারি। মাইকেলের পিতা রাজনারায়ণ দত্ত কলকাতার বিশিষ্ট আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। তার শৈশব শিক্ষার সূত্রপাত হয়েছিল গ্রামের পাঠশালার মাতা জাহ্নবী দেবীর তত্ত্বাবধানে। রামায়ণ মহাভারতের কাহিনীর প্রতি আকর্ষণের প্রেরণা এই সময়ে মায়ের কাছ থেকেই তিনি প্রথম অর্জন করেছিলেন। উত্তরকালে মধুসূদনের প্রতিভার বিকাশ, পুষ্টি ও সমৃদ্ধি ঘটেছিল এই মূলগত প্রেরণা থেকে ভিত্তি করে তিনি রচনা করেছিলেন বাংলা সাহিত্যের অমূল্য এক সম্পদ মেঘনাবধ কাব্য। 1833 সালে মধুসূদন দত্ত কলকাতার হিন্দু কলেজের জুনিয়র বিভাগে ভর্তি হন। 1842 সাল পর্যন্ত এখানেই তার শিক্ষালাভ। এই কলেজেই তিনি সহপাঠী হিসেবে পেয়েছিলেন ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, গৌরদাস বাসক, ভোলানাথ চন্দ্র প্রমুখদের। পরবর্তীতে তার সকলেই স্বস্বক্ষেত্রে খ্যাতিনাম হয়েছিল। মধুসূদনের ব্যক্তিচরিত্র গঠনে হিন্দু কলেজের শিক্ষা পর্বের প্রভাব ছিল অত্যন্ত গভীর। একদিকে তিনি যেমন লাভ করেছিলেন মানব মন্ত্রের বিশ্বাস ও গভীর ইংরেজি সাহিত্যপ্রীতি, তেমনি তার মনে জমা হয়েছিল দেশীয় আচার ও ভাবনার প্রতি অশ্রদ্ধা। অবশ্যই এই অশ্রদ্ধাবোধ একদিন কেটেছিল। নিবিড় করে বাংলাকে পেতে চেয়েছিলেন, কিন্তু ততদিনে তার জীবন ক্ষয় হবার পথে। মাইকেল মধুসূদন দত্ত ছাত্র হিসেবে ছিলেন কৃতী। কলেজের পরীক্ষায় বৃত্তি পেতেন। নারী শিক্ষা বিষয়ে প্রবন্ধ লিখে স্বর্ণপদক লাভ করেছিলেন। ইংরেজিতে লেখা কবিতা বিভিন্ন সাহিত্যপত্রে প্রকাশিত হতো। এই সূত্রেই কবির মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল, বড় কবি হতে হলে তাকে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে হবে। 1843 সালে 9 ফেব্রুয়ারি হঠাৎ করে খ্রিস্টধর্ম গ্রহণ করলেন মধুসূদন দত্ত। মিশন রো এর ওল্ড মিশন চার্চে আর্চডিকন ডিয়াড্রিল তাকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেন। মধুসূদন দত্তের নতুন নাম হয় মাইকেল মধুসূদন দত্ত। খ্রিস্ট ধর্মাবলম্বী ছাত্রদের হিন্দু কলেজে পড়ার অধিকার না থাকায় মধুসূদন 1846 সালে শিবপুরে বিশপস কলেজে ভর্তি হন। রাজনারায়ণ তখনও ধর্মান্তরিত পুত্রের খরচ বহন করতেন। বিশপস কলেজে বহু ভাষাবিদ বিশপস পণ্ডিতদের কাছ থেকে তিনি ক্লাসিক রুচি ও শিল্পচেতনায় এবং বহুভাষা শিক্ষার প্রেরণা লাভ করেছিলেন। মাইকেল মধুসূদন অজ্ঞাত কারণেই 1848 সালে হঠাৎ কলেজ ত্যাগ করে মাদ্রাজে চলে যান। সেখানে দেশীয় খ্রিস্টান সম্প্রদায়ের চেষ্টায় মাদ্রাজ মেল অরফান অ্যাসাইলাম বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন। 1852 সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত বিদ্যালয় বিভাগে দ্বিতীয় শিক্ষকের গুরুত্বপূর্ণ পদ গ্রহণ করেন মাইকেল মধুসূদন 7 বছর ছিলেন মাদ্রাজে। এই সময় শিক্ষক, সাংবাদিক ও কবি হিসেবে খ্যাতি ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করেছিলেন। ইংরেজি পত্রপত্রিকায় তার প্রবন্ধ ও কবিতা নিয়মিত প্রকাশিত হতো। একাধিক পত্রিকার সম্পাদকীয় বিভাগের সঙ্গেও তিনি যুক্ত হয়েছিলেন।
এই সময়ে পত্রিকা সম্পাদনাও করেছিলেন মাইকেল। টিমোথি ফয়েম ছদ্মনামে অনেক সনেট, গীতি, কবিতা ও খণ্ডকাব্য এই সময় তিনি লিখেছিলেন। 1849 সালে তার ভিশন অব দ্য ফার্স্ট দ্য ক্যাপটিভ লেডি নামে দুটি দীর্ঘ কবিতা একসঙ্গে গ্রন্থাকারে মাদ্রাজ থেকে প্রথম প্রকাশিত হয়। ক্যাপটিভ লেডি মাদ্রাজে প্রশংসিত হলেও বাঙালির কাছে বিশেষ সমাদর পায়নি। মাইকেল মধুসূদনের জীবন মাদ্রাজে অবস্থানকালে উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটেছিল। 1848 সালে তিনি অরফান অ্যাসাইলামের বালিকা বিভাগের ছাত্রী রেবেকা মাস্টাভিসকে বিয়ে করেন। কবির এই দাম্পত্য জীবন বিশেষ সুখের ছিল না। তাদের 4টি সন্তান হয়েছিল। 1851 সালে মাইকেল মধুসূদনের মা মারা যান। ইতিমধ্যে হেনরিয়েটা নামে এক ইংরেজ কন্যার সঙ্গে তার যোগাযোগ ঘটেছিল। রেবেকা বিবাহ বিচ্ছেদে রাজি না হওয়ার হেনরিয়েটার সঙ্গে তার আইনানুগ বা ধর্মানুগ বিয়ে সম্ভব ছিল না। তবু হেনরিয়েটার সঙ্গে তার সম্পর্ক স্থগিত হয় এবং তার উত্থান পতনময় সুখ দুঃখের জীবনে হেনরিয়েটা ছিলেন আমৃত্যু জীবনসঙ্গী। হেনরিয়েটার সম্পূর্ণ নাম ছিল অ্যামেলিয়া হেনরিয়েটা সোফিয়া দত্ত। মাইকেল মধুসূদন হেনরিয়েটাকে নিয়ে কলকাতা চলে এলেন 1856 সালে। এবারে দেশীয় সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে তার যোগাযোগ পুনরায় স্থাপিত হলো। সূচিত হলো তার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়। ইউরোপে যাওয়ার আগে মাত্র 6 বছর কাল সময়ের মধ্যে একে একে তিনি রচনা করেন রত্নাবলী, নাটকের ইংরেজি অনুবাদ, শর্মিষ্ঠা, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের গাঁড়ের ও পদ্মাবতী, কৃষ্ণকুমারী প্রভৃতি নাটক ও প্রহসন, তিলোত্তমা, ব্রজাঙ্গনা, মেঘনাবধ, বীরাঙ্গনা প্রভৃতি কাব্য, কবিতা এবং দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদও তিনি এই সময়ে করেন। তার সাহিত্য সৃষ্টিকে কেন্দ্র করে দেশের বুদ্ধিজীবী মহল প্রবল ভাবান্দোলনের সৃষ্টি হলো। নতুন প্রাণ সম্পদে পূর্ণ মূর্তিতে আত্মপ্রকাশ করল বাংলা সাহিত্য। বাঙালি জাতির হৃদয়ে শীর্ষ আসনে সংবর্ধিত ও প্রতিষ্ঠিত হলেন কবি মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ভাষার সাহিত্যে তিনি যেন নবজোয়ার এনে দিলেন। এটা নব জাগরণ ঘটে গেল বাংলা সাহিত্যে। মাইকেল মধুসূদন দত্ত নিজের ভাষায়, প্রাণের ভাষায় সাহিত্য সৃষ্টির অন্তর্নিহিত একটা অনুপ্রেরণা পাচ্ছিলেন, কিন্তু তা বেশি স্থায়ী হয়নি। মাইকেল মধুসূদন 1862 সালে 6 জুন আইনশাস্ত্র পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ড যাত্রা করলেন। পিতৃসম্পত্তি বিক্রি ও বিলি ব্যবস্থার মাধ্যমে তিনি যে সকল বিশিষ্ট ব্যক্তির প্রতিশ্রুতি ও আশ্বাসের উপর ভরসা করে স্ত্রী সন্তানদের কলকাতা রেখে গিয়েছিলেন, তার ইউরোপ যাবার কয়েক মাসের মধ্যে তারা সকলের প্রতিশ্রুতি ভঙ্গ করায় আর্থিক দুর্বিপাকে পড়েন হেনরিয়েটা। অবশেষে 1863 সালে 2 মে তিনি কোনো ক্রমে অর্থ সংগ্রহ করে পুত্র কন্যাদের নিয়ে ইংল্যান্ডে মধুসূদনের কাছে চলে যান। সপরিবারে এবারে কবি আর্থিক অনটনের শিকার হলেন। ঋণের জর্জরিত মধুসূদন এই সময় যে দুর্বিপাকে পড়েছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহৃদয় সহযোগিতায় ও অর্থানুকূল্যে তা থেকে তিনি উদ্ধার লাভ করেছিলেন। বিদ্যাসাগরের কাছে তিনি বারবার চিঠি লিখে অর্থ সাহায্য চাইতেন। বিদ্যাসাগর যথাসাধ্য মাইকেলকে সাহায্য করেছিলেন। 1865 সালে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাইকেল মধুসূদন দেশে ফিরে এলেন। 1867 সালের ফেব্রুয়ারিতে ইউরোপে ফ্রান্সের ভার্সাই নগরীতে বসবাসকালে মধুসূদন ফার্সি, ইতালিয়ান ও জার্মান ভাষা শিখেছিলেন। দেশে ফিরে এসে মধুসূদন কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে যোগদান করেন এবং অল্প সময়ের মধ্যেই প্রচুর অর্থ উপার্জন করেন। কিন্তু আধুনিক ইউরোপীয় ভোগবাদী ভাবধারায় বর্ধিত কবির জীবনে আয় ও ব্যয়ের সমতা বিধান হতো না। ফলে অমিতব্যয়ী উচ্ছৃঙ্খল জীবনে অবিলম্বেই আবার নেমে এলো দুর্বিপাক। প্রচুর অর্থ অপচয় হলো। অর্থ আগমের অনিশ্চয়তা দূর করার জন্য তাকে ব্যারিস্টারি ছেড়ে গ্রহণ করতে হলো মাসিক 1,500 টাকা বেতনের প্রিভি কাউন্সিল আপিলের অনুবাদ বিভাগে পরীক্ষকের পদ। কিন্তু 2 বছর পরেই
এ কাজ ছেড়ে দিয়ে পুনরায় ফিরে এলেন আইন ব্যবসায়। কবির শরীর তখন নানা রোগে আক্রান্ত। মাইকেল মধুসূদন দত্ত আইনজীবী হিসেবে ব্যর্থ হয়ে 1872 সালে প্রথম দিকে এবার গ্রহণ করেন মানভূমে পঞ্চকোট রাজের আইন উপদেষ্টার চাকরি, কিন্তু কয়েক মাসের মধ্যে এই কাজ ছেড়ে দিয়ে কলকাতায় ফিরে আসতে বাধ্য হন তিনি। মাইকেলের শেষ জীবন রোগ যন্ত্রণা, অর্থ অভাব ও ঋণের ভারে দুর্বিষহ হয়ে উঠেছিল। এরই মধ্যে তিনি রচনা করেছিলেন কিছু সনেট ও কবিতা, মায়াকানন নামে একটি নাটক এবং হেক্টর বধ নামে একটি গদ্য আখ্যান। আরও বেশ কিছু রচনা তিনি আরম্ভ করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি। নিয়তি এমনই যে মাইকেল মধুসূদন আর হেনরিয়েটা দুজনেই অসুস্থ ও আসক্ত হয়ে পড়লেন। 1873 সালে এপ্রিল মাসে জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের আহ্বানে তিনি বেনে পুকুরের বাড়ি থেকে সপরিবারে এসে উঠলেন পাবলিক লাইব্রেরির দোতলায়, কিন্তু এখানে রোগের উপশম না হওয়ায় ফিরে এলেন বেনে পুকুরে। জুন মাসের শেষের দিকে তার মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয় জেনারেল হাসপাতালে। 1873 সালে 26 জুন কবির জীবনসঙ্গিনী হেনরিয়েটা মারা যান। একমাত্র কয়েকদিন পর 29 জুন রবিবার বেলা 2টো মাইকেল মধুসূদনের মৃত্যু হয়। বাংলা সাহিত্যে যার দ্বারা আরও সমৃদ্ধি হয়েছিল বা হতে পারত, তাকে বড় অবহেলায় ক্ষয় হয়ে চলে যেতে হলো আমাদের মাঝ থেকে। তো আমরা এক পলকে দেখে নিব মাইকেল মধুসূদন দত্তের